তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার না বলছি তাদের কিচ্ছু দিবা না। এভাবে তুমি কয়দিন দিবা? আজকে দিবা, কালকে দিবা, পরশু দিন দিবা, সারা বছর দিতে পারবা? ভাই, আমার সন্তানের মুখ না দিয়ে তুমি চলে গেল। ভাই, তুমি আমার ছেড়ে চলে গেল। আমার ছেড়ে তুমি চলে গেল ভাই। আমি আসলে সরি যে আমি আপনাদেরকে সুখবর দিতে পারছি না। আপনারা অনেকটাই দেরি করে ফেলেছেন। আসলে আপনাদের বিয়ের এত বছর পরেও বাচ্চা না নেওয়াটা মোটেও ঠিক হয়নি। এখন কি আর করা, নাথিং টু ডু। আর বাচ্চার আশা করে লাভ নেই। সো স্যাড। একদিক দিয়ে ভালোই, আমার ব্যবসার যা অবস্থা তাতে করে সংসারে আর বাড়তি খরচ হইল না, বাড়লো না কোনো খরচ। তুমি এমন ভাবে কইতেছো কেন? আমন তো আমাদেরই সন্তান। আমান আছে, ওর বউ আছে, আর তাছাড়া তো দুইটান গর্ভবতী। কদিন পর ওদের সংসারে বাচ্চা হইব, ওরাই তো আমাদের সন্তান। হবো ওগরে লিয়ে আমাদের থাকতে তো বাকি জীবনটা। মনের বাসি বাজে রে কুক 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 কুক। আরে জামান বাবাজি, আইসা পড়ছো? আরে আমি তো তোমরা আসার আগেই তোমাদের দুই ভাইয়ের জিনিসপত্রগুলা সুন্দর করে ভাগ করে রাখছি। জিনিসপত্র ভাগ করে রাখছেন মানে? আরে বাবাজি শোনো, সংসার তো আজ হোক আর কাল হোক আলাদা হইতই, কিন্তু একটা সংসার আলাদা করা কত যে ঝামেলা। এই দুই ভাইয়ের সংসার বিশেষ করে আলাদা করা এত ঝামেলা। দুই ভাইয়ে মারামারি হয়, কাটাকাটি হয়, খুনাখুনি হয়। আর আমারে দেখো, আমি কত সুন্দর করে কোনো ধরনের ঝামেলা ছাড়া তোমাদের দুই ভাইয়ের সংসারটারে আলাদা করে দিছি। আসো আসো, দেখবা, নিজ চোখে দেখবে। আসো আসো। কি কর? আসো। আসো বাবাজি, আসো আসো আসো। মামা, তুমি আমার এত সুন্দর আলমারিটা ভাগাভাগি করতে যে চাল উঠাই দিছো, আমি অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট পাইছি। আরে দূর পাগলি, এই একটা কম দামি আলমারির জন্য কষ্ট পাইলে হইব? এর সে কত ভালো ভালো, কত দামি দামি, কত সুন্দর সুন্দর আলমারির ব্যবস্থা আমি করতেছি তোর জন্য। চিন্তা করিস না, আমি সেই রকম প্ল্যান প্রোগ্রামে কাজ করতেছি। এই যে বাবাজি, এই যে এই ঘরটা হলো দুই মামনের, মানে আমানের আর কি, আপনার ছোট ভাইয়ের। এবার চলো তোমার ঘরটা দেখে আসি। দাঁড়ান মামা, মেয়ে ভাই, জায়গা জমি বলতে তো আমাদের এই ভিটা বাড়িটা ছাড়া আর কিছু নাই। তো আমি উকিলের সাথে কথা বলছি, কাগজপত্র ঠিক করতে দিছি। কাগজপত্র ঠিক হয়ে গেলে আমরা এই ভিটা বাড়িটাও ভাগাভাগি করে নিব, কারণ যেহেতু আলাদা হয়ে গেছি সব কিছু সেপারেট হয়ে ভালো। হ বাবাজি, আমান বাবাজি তো ঠিকই কইছে। চলো এবার তোমাকে ঘরটা দেখি, চলো আসো আসো। আসো বাবাজি, আসো আসো আসো। এই যে দেখো, তোমাদের ঘর কত সুন্দর করে সাজায় রাখছি। সুন্দর হয়েছে না? মনে করো যে আমান বাবাজির নতুন সংসার, সামনে মনে করো যে বাচ্চা কাচ্চা হইব, এই কারণে আলমারিটা হের করে দিছি। তারপরে দেখো পেন্টিং, এই যে সবচেয়ে বড় পেন্টিংটা তোমার ঘরে রাখছি বাবাজি, আর আমানের ঘরে দিছি ছোট ছোট পেন্টিংগুলা, বুঝছো? জামান বাবাজি, তোমারও ধন্যবাদ না দিয়া পারতেছি না। দেখো তোমরা দুইটা সৎ ভাই, কোনোদিন কোনো ঝামেলা হয় নাই, যাতে ভবিষ্যতেও কোনোদিন ঝামেলা না হয় এই জন্য আমি নিজ দায়িত্বে আজকে তোমাদের দুই ভাইয়ের এই ফাইনাল বন্দোবস্ত করে দিলাম। কি এই কাজটা খুব ভালো করছি না? আচ্ছা বাবাজি, তোমরা থাকো তাহলে, আমি জায়গা তাহলে। হ্যাঁ, জায়গা। বউ, সারা জীবন এই সংসারের জন্য শুধু খাইটাই গেলা, বিনিময়ে আজ কষ্টই পাইলা। কষ্ট আর কই পাইলাম? মানুষজনের কত সমস্যা থাকে, তাও তো আমরা এই বাড়িতে আছি। থাক না, ওরা ওরা যদি আলাদা থেকে সুখী হয়, থাকতে দাও। আরে কি কি হলো তোমার? কেমন লাগতেছে? কেমন লাগতেছে তোমার? তুমি ঠিক আছো তো? এক কাম করো, এনে শুয়ে পড়ো, আমি তোমার জন্য পানি নিয়ে আসি।
আমার কত ছোট্ট থাকতে মা বাবা সবাই মরে গেল, একে একে সবাই মরে গেল। আমি পণ করলাম যে কইরাই হোক, আমার তো লেখাপড়াটা হয় নাই, ওরে আমি মানুষের মতো মানুষ করলাম। তারপর হাজার কষ্টের মধ্যে দিয়াও ওরে আমি লেখাপড়া শিখাইলাম, কোনো সমস্যা হইল না। কিন্তু যেইবার ও কলেজে উঠলো, হঠাৎ সে খুব অসুস্থ হয়ে পড়লো। কি কথা, ওর 2টা কিডনি নষ্ট। তারপর তুমি তোমার নিজের একটা কিডনি দিয়ে দিলা, ও সুস্থ হয়ে গেল, তাও তোমার চিন্তা গেল না। তুমি আমার কতবার জিগাইছো আমার একটা কিডনিতে ঠিকঠাক চলতে পারবে তো? আল্লাহর অশেষ রহমতে ওর আর কোনো সমস্যা হইল না। ও একে একে সব পরীক্ষা পাশ দিয়া লেখাপড়াটা শেষ করলো। আর আমি আমার হাতের পাশের ব্যবসার সব টাকা দিয়া ধার কর্জ কইরা ওরে বড় একটা চাকরি নিয়ে দিলাম, ওরে ভালো একটা বিয়ে করাইলাম। বউ, আমি ঠিক করছি না? হ্যাঁ, অবশ্যই ঠিক করছো। এখন এসব কথা বাদ দাও তো, তুমি একটু ঘুমাও। ঘুমাইতে চাইলেই কি আর ঘুমাইব রে বউ? ও আলাদা হয়ে গেল, আমার আমার আলাদা। থাক না, এত কথা কইতেছো কেন? মানুষ কি চিরজীবন একসাথে থাকে? হ্যাঁ, মানুষে কয় না আল্লাহ তা করে মঙ্গলের জন্য করে। ও আলাদা হয়েছে, থাক ওর মতো। কি ব্যাপার, চুপচাপ ঘুমায় পড়লা নাকি? টায়ার্ড লাগছে, অফিসে প্রচুর কাজের চাপ, হিসাব মিলানোটা রিস্ক হয়ে পড়ছে। আর হিসাব একটু গরমিল হইলে অনেক টাকার মামলা। মানুষের টাকা গুনিয়ে কি তোমার দিন যাবে? মানুষ তো কত কিছুই করতেছে, একটু গুজামিল দিয়ে হিসাব মিলাইলেই তো লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তাছাড়া তোমার চাকরি নিতেও তো কত টাকা ঘুষ দেওয়া লাগছে, এমনি এমনি তো আর চাকরি পাও নাই। সেই টাকাটা তোমার তুলতে হবে না? একটু এদিক সেদিক না করলে কি তুমি সেই টাকাটা তুলতে পারবা? তা অবশ্য ঠিকই বলছো, কিন্তু আমি আচ্ছা দেখি কি করা যায়। কি হইল, এত বেলা পর্যন্ত শুয়ে আছো কেন? উঠো, উঠে হাত মুখ ধুয়ে আসো, চা বিস্কিট দিছি। এত তাড়া দিচ্ছ কেন বউ? চা বিস্কুট খেয়ে কই যাবো? নাস্তা খেয়ে কই যাবা সেটা পরে দেখুম নে। তুমি এমনিতেই অসুস্থ, আর এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে তো আরো শরীর খারাপ করবো। উঠা একটু গন্ধের দিকে যাও। ব্যবসায় যে টাকা লাগানো আছিল সবই তো উঠাইয়া আমানের চাকরির জন্য দিচ্ছে। উল্টা আরো জব্বারের কাছের থেকে 2 লাখ টাকা ধার নিয়ে হ্যার চাকরির জন্য দিছি। এই খালি 2টা হাত নিয়ে গঞ্জে যায় কি করো? অত কথা কয়ে তো কাম নাই, যা উঠো হাত মুখ ধুয়ে আসো, তারপর কই যাবা কি করবা সেটা পরে দেখবা। যে সংসার তার চলা আর না চলা একই কথা। হই 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 রঙ্গিলা 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 রে, রিম ঝিম ঝিম বরষায় মন নীলা রে, আমারে সারিয়া রে বন্ধু কোন যাসতে গেলা চইলা। বউ, ওই ফরিদ চাচার খুবই মজার জীবন, তাই না বউ? সারাদিন খালি টোটো ঘুরে বেড়ায়, গান গায়, আনন্দ ফুর্তির মধ্যেই আছে। বউ ছেড়ে চলে গেছে, পোলা মায়াও নাই, কি করবো বেচারা। টাকা ছাড়া এই পৃথিবীর মানুষ অচল। যার যত বেশি টাকা আছে তার তত বেশি সম্মান আছে। শোনো, মা ফোন করছিল, মামার বউ নাকি চলে গেছে। তারা বলছে মামিরে নাকি ডিভোর্স করাইবো, এই জন্য মা মামারে ডাকছে। সংসার না টিকলে কারো তো আর জোর করে রাখা ঠিক না। আচ্ছা শোনো, মামার দেনা পাওনা পরিশোধ করতে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট লাগবে, আর সেই অ্যামাউন্ট আমরা সব আত্মীয় স্বজন মিললেই দিব। আমি ভাবছি কি, তুমি তো বড় চাকরি করো, তুমি কিন্তু বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দেবা। আমার কিন্তু একটা মান সম্মান আছে। তুমি এটা কি বলতেছো? কয়দিন আগেই তো টাকা দিয়ে তোমার ছোট ভাইয়ের বাইক কিনে দিলা, এখন যাবার টাকা চাইতেছো? আমাদের সামনে খরচ আছে না? আমাদের বাচ্চা বইয়ের একটা খরচ আছে না? কি বললা তুমি? 2 দিন হয় নাই তুমি আমার ভাইরে টাকা দিছো, এখনই খুঁটা দিতেছো, ক্রেডিট নেওয়া শুরু করছো তুমি? আমার ফ্যামিলি তোমার মতো ফকিরনি ফ্যামিলি নাকি? বড় ফ্যামিলির কারবার হাই পাই, এটা তোমার বুঝতে হবে, শিখতে হবে, মাইনেও চলতে হবে। আর এটা যদি করতে না পারো, তোমার সাথে অ্যাডজাস্ট আমি করতে পারবো না। এতদিনেও তুমি আমার ফ্যামিলির স্ট্যাটাস ধরতে পারো নাই, এটা কেমন কথা? আস্তে কথা বলো, চিল্লাইতেছো কেন? কি বললা তুমি? আমি চিল্লাচিল্লি করি না? হ্যাঁ, আমি চিল্লাচিল্লি করি, খুব ভালো করছি। আমি আরো চিল্লামু। আমি কাউরে ভয় পাই নাকি? আমি কাউরে কর দিয়ে
কোন লাট সাহেবের বাচ্চা আছে যারা আমার ট্যাক্স দিয়ে চলতে হবে তার সাথে আমার কথা বলতে হবে? আর থামো না, বুঝছি তো আমি। এখন কত লাগবে বলো? কত টাকা লাগবে তা আমি কি করে বলবো? সবাই যা দিবে আমি তার থেকে বেশি দিব। তুমি টাকা রেডি করো, আমি মার কাছে শুনে সময় মতো ফরিদ মামাকে টাকা পাঠিয়ে দিব। আচ্ছা, আর শুনো, তোমার বড় ভাবি মনে হয় ভং ধরছে, টাকা পয়সা চাইতে পারে, তুমি কিন্তু কিচ্ছু দিবা না। কেন, কিছু হয়েছে? কাজ কাম বাদ দিয়ে হাত পা গুটায় বসে আছে, আমি শিওর খুব তাড়াতাড়ি তোমার কাছে হাত পাততে আসবে। কতদিন ধরে তোমার ঘাড়ের উপর ভর করে খাইতেছিল, আলাদা হয়ে যাওয়াতে তো তাদের এখন অসুবিধা হয়েছে। ভাগ্য ভালো আমার কথাটা তুমি শুন না সংসারটারে আলাদা করছো। ওদের প্ল্যান আছিল সারা জীবন আমাদের উপর ভর করে চলবো। আমি বুঝি না, আমিও তো সেই ফ্যামিলির মেয়ে। শোনো, আর একটা কথা মনে রাখবা। কোনটা? কি কথা? ধরো আমি ভালো মানুষের ভাব ধরে তাদের কোনো কিছু দিতে গেলাম, তুমি কিন্তু দিতে দিবা না, বাধা দিবা, কিছুতেই দিতে দিবা না। তাইলে আর কোনো দিন আমাদের কাছে কিছু চাইতে আইবা না। কি পারবা না? আমি তোমার কথা কখনো ফেলছি? সুখে থাকতে হইলে আমার কথা শুনতে হবে। ওই যে মুরব্বীরা বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, আর আমি বলি কি, সৎ ভাই কিন্তু কখনো আপন হয় না। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো, লাইলি গো আখি খোলো। কি খবর জব্বার মিয়া, কেমন আছো? জি ভালো আছি মামা, আপনি কেমন আছেন? কেমনে ভালো থাকি বলো, তোমাকে এই গ্রামের মানুষ তো খুব একটা সুবিধার না, খুব খারাপ। কেন, কি হয়েছে? এই তোমার কথাই ধরো, তুমি কইলা ভালো আছি, কিন্তু এই ভালো আছি কওয়ার আগে একটা আলহামদুলিল্লাহ কওয়া অবশ্যই দরকার ছিল। শোনো, ধর্মীয় রীতিনীতি আর আদব কায়দা হলো মানুষের একটা বড় গুণ। দিন শেষে মানুষ মানুষের ব্যবহারটাই মনে রাখে, বাকি সব কিছু ভুলা যায়। বুঝলাম ইয়া? যাজ্ঞা, তা তোমার ব্যবসা কেমন চলতেছে? এই তো মামা চলতেছে, না আলহামদুলিল্লাহ মামা মোটামুটি চলতেছে। তা মামা আপনি কোথায় যাচ্ছেন? সামনে আমার একটু কাজ আছে, তা তুমি কই যাইতেছো? আমি যেতেছিলাম একটু ওই যে জামানের বাড়িতে, অনেকদিন ধরে আড়তে আসে না, ব্যবসা বাণিজ্যের খোঁজ খবর নেয় না, কিছু লেনদেনও আছে ওর সাথে, ভাবলাম যে ওর সাথে একটু দেখা করে আসি। তাইলে তো মিয়া তোমার কাজটাই আমার করে দেওয়া জরুরি হয়ে গেছে। ভালো কথা। এই গ্রামের মানুষের আরও একটা সমস্যা, কেউ কারো বিপদে আগে আসে না। চলো, বিষয়টা আমি দেখতেছি। না আসলে অল্প স্বল্প কিছু টাকা পাবো মামা। তুমি আমার লগে চলো। এই লেনদেন ঠিকমতো করতে না জানলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। চলো। আমি যেটা বুঝি সেইটা হইল ধার কর্জ দেওয়া আর ধার কর্জ করা কোনোটাই ভালো না, এতে করে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যেমন ধরো, এই বন্ধুত্বের ভিতরে তো টাকা পয়সা ঢুকানোই উচিত না। আচ্ছা, এত কথা কইয়া সময় নষ্ট করার দরকার নেই। জামান বাবাজি, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও। কত টাকা নিছিলে জানি? 2 লাখ। কত বললা? 2 লাখ? ধার দেনা করা মানুষের একটা বদ অভ্যাস। কার থেকে টাকা নিলে সেটা দেওয়ার চিন্তা আগে করতে হয়, আর টাকা খেয়ে চুপচাপ থাকা তো একটা বড় ধরনের ক্রাইম। আমান, তুমি কারে কি বলতেছো? হ্যাঁ, যা বলতেছো বুঝে শুনে বলতেছো তো? কাকে বলছে, কে বলছে সেটা বড় কথা না, হক কথা কিনা সেটাই হলো আসল কথা। এত কথা বললে তো কোনো লাভ নাই। টাকা যেহেতু নিছে, টাকা তো পরিশোধ করা ফরজ। দেখি গিয়া আমার ঘরে কত টাকা আছে, আইনে দিই। এই দাঁড়াও, খবরদার একটা টাকা আনবা না। আমি কি টাকার গাছ নাকি? এই সংসারের পিছনে আমার কম খরচ হয়েছে? গাধার মতো চাকরি করি, চাকরি করে সব টাকা সংসারের মধ্যে আমি খরচ করছি। আর তারা কি করছে? বসে বসে আমোদ ফুর্তি করতেছে আর ওদের ঋণ করে বসে আছে। আরে শোনো, এখন সংসার ভাগ হয়েছে, যার যার ঋণের টাকা সে পরিশোধ করবো, আর একটা টাকাও এই সংসার পিছনে আমি খরচ করতে পারবো না। আচ্ছা, আসল ঘটনা আমি খুলে বলি একটু। জব্বার তুই থাম, কোনো কিছু বলার দরকার নেই, আমি আসল কথাটা কইতেছি। আসল নকল শোনার আমার সময় নাই। এই জি, চলো ঘরে চলো। কইছিলাম না টাকা পয়সা সম্পর্ক নষ্ট করে? এই হইল তার নমুনা। আপনি ঠিক বলছেন, বলছিলেন না এই গ্রামের মানুষ অনেক খারাপ? একদম সঠিক কথা বলছেন। এই মানুষটা কি করছে জানেন? এই জামান ভাই আর আমার আরতে শেয়ারের ব্যবসা ছিল, সে সব টাকা, সব শেয়ারের টাকা সে বিক্রি করে দিচ্ছে, সাথে আমার থেকে আরো 2 লাখ টাকা নিচ্ছে। কেন নিচ্ছে জানেন?
তার ছোট ভাই আমানের চাকরির জন্য চাকরিতে দেওয়া লাগবে ঘুষ। কাজটা তো সে খুব খারাপ করেছে, তাই না? অনেক যখন একটা কাজ করছে, তাই না? সেইটা যদি দিয়া থাকে তাইলে ভাই হিসেবে ভাইয়েরে দিছে, কিন্তু এখন তো তাকে সংসার আলাদা। আমি ওগো আত্মীয়, আমার এইসবের মধ্যে কথা না বলাই ভালো। যাই, আমার আবার একটু জরুরি কাজ আছে। জব্বার, আমার মনে হয় আর ব্যবসাটা করা হবে না। আমি আর টাকা জোগাড় করতে পারবো না। ব্যবসাটা এখন থেকে তোরই সামলাইতে হবে। আমার ভাগটাও তোরে দিয়ে দিলাম, আর তুই যে টাকা পাস ধারের, সেইটা আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতেছি। তুই এখন না। যেমন ভাই, আমি আসলে আসছিলাম আপনার সাথে দেখা করতে, একটু কথা কইতে। আপনি কতদিন ধরে আড়তে যান, আপনি কেমন আছেন? কিন্তু এরা না না, ওরা তো মিথ্যে কিছু বলে নাই, ঠিকই বলছে। তুই যা ভাই, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি একটু শুবো। তুই এখন যা বেটি, চলো আমি শুবো, শরীরটা ভালো লাগতেছে না। জুই, মামা কি সব টাকা নিয়ে চলে গেছে? সব মিটমাট হয়ে গেছে। মামা টাকা পয়সা সব বুঝাই দিয়ে আবার চলেও আসছে। এখন তো আমার টাকা লাগবে, এতগুলো টাকা এখন কোথায় পাবো? কেন, কি হয়েছে? তোমার কথা মতো হুট করে অফিস থেকে এতগুলো টাকা বের করো। এখন টাকাগুলো 2-1 দিনের মধ্যে না দিতে পারলে আমার অবস্থা খারাপ হবে। কিন্তু তুমি ধরা পড়লা কিভাবে? হঠাৎ করে অফিসে একটা বড় প্রজেক্ট হাতে নিছে। এই প্রজেক্টে কোটি কোটি টাকা দরকার। এই টাকার হিসাব টানতেই আমার হিসাবটা সামনে চলে আসছে। আমি ভাবছিলাম সময় মতো একটা ব্যয়ের খাতে হিসাবটা দেখায় দিব। এই সময়টা পেলাম কই কত? এমনি অফিসে কোটি কোটি টাকা অলস করে থাকে। আর এখন অফিসে টাকার সংকট। এখন দেশটাও পাল্টাইছে, সরকার পরিবর্তন হয়েছে। এখন এই প্রজেক্টটা সরাসরি সেনাবাহিনী হ্যান্ডেল করতেছে। যদি টাকার কোনো গরমিল হিসাব পায় তারা, সেনাবাহিনীর পেদানি তো বোঝোই কি হয়। এই টাকাগুলো এখন সময় মতো না দিতে পারলে চাকরি তো যাইবই, সাথে জেলের ভাতও খাইতে। এখন দেখো মামারে বইলে টাকাগুলো ম্যানেজ করা যায় কিনা। আর নাইলে তোমার বাপ রে একটু কও, তোমাদের পরিবারে আমি তো টাকা কম দিই নাই। যখন যা চাইছো, যা দিতে বলছো আমি সব টাকাই দিছি। এখন আমার এই বিপদে তারা যদি আমার পাশে না থাকে, তাহলে কিন্তু আমি সব কিছু ভুলে যাম। হাসান ভাই, আমি একটু বিপদের মধ্যে আছি, আমার লাখানেক টাকা লাগবে ভাই, না করেন না। কি টাহা? তা তো ধার দেওয়া যাইবে না। তা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তোর লগে আমার এত ভালো একটা সম্পর্ক, এই সম্পর্কটা আমি নষ্ট করতে চাই না। কত জানি বললি? লাগবে তো 5 লাখ টাকা, তুই যা দিতে পারো। 5 লাখ টাকা? 5 লাখ টাকা কোনো বিষয় বেটা? তুই এক কাজ করিস, এই যে দোকানটা দেখতেছিস তো, দোকানটা বেচমু। তুই একটা কাস্টমার দিস, যদি 10 লাখ টাকা বেচতে পারি, তোর 5 লাখ টাকা আমি ফ্রিতে দিয়ে দেবো। যা বেটা, 5 টাকা বেচা কিনে নাই, তুই আসিস 5 লাখ টাকার। যা যা যা, টাকা নাই গা, যা। এত টাকা আমি কামাই করি না তোর দেওয়ার জন্য, যা। জুই, ও জুই, একটু বাইরে আসবা। কি হয়েছে ভাবি? জুই, তোমার মিয়া ভাইয়ের অবস্থাটা খুব খারাপ। রাত পড়াইলে যে করে একটা ডাক্তার কাছে নিয়ে যাইতে হইব। তার উপরে বেচারা সারাদিন না খেয়ে আছে, খাইব কেমনে? ঘরে তো একটা দানা পানিও নাই, দানা পানিও বাইব কেমনে? টাকার জন্য তার ব্যবসা বাণিজ্য সব জব্বারে দিয়ে দিছে। জুই, আমার জন্য নাও, তোমার ভাইয়ের জন্য আমার করে খাইতে দিবা। তবা তবা ভাবি, আপনি কান্না করতেছেন কেন? আপনি তো আমার বড় বোনের মতো, আর ভাইয়ের জন্য আপনি খাবার নেবেন, এভাবে কান্দে কর কি আছে? আপনি তো ঘরে এসে হাত দিয়ে নিয়েও গেলেই পারতেন। আপনি দাঁড়ান, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার না বলছি তাদের কিচ্ছু দিবা না। এভাবে তুমি কয়দিন দিবা? আজকে দিবা, কালকে দিবা, পরশু দিন দিবা, সারা বছর দিতে পারবা? চলো ভিতরে চলো, যাও। কাজটা কি তুমি ঠিক করলা গো? আমি তো সত্যি সত্যি ওনারা ভাত দিতে গেছিলাম, এইটা তুমি কি করলা? তোমার কুপরামর্শ শুনতে শুনতে আজকে আমার এই দশা। আমার মাথা কাজ করতেছে না, টাকা পয়সা আমি কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারতাছি না। তোমার বাড়ির কি অবস্থা? তোমার বাপের যে টাকা দেওয়ার কথা ছিল, অ্যারেঞ্জ করতে পারছে? না, মা কইলো এই মুহূর্তে তাদের কাছে কোনো টাকা পয়সা নাই। থাকবো কেমনে? খুবই তো ফুটানি মারাইতা।
তোমার বাড়িতে টাকা দিতে হলে 3, 4, 5 লাখ 7 লাখ টাকা দিতে হইব। তাছাড়া তোমার পেস্টিস থাকে না। আর এখন এই সামান্য টাকাটা অ্যারেঞ্জ করে দিতে পারতেছে না। তোমার তো মেলা টাকার কেস, এত টাকা কই থেকে দিব? এখন মেলা টাকার কেস না? তুই তো খুব ফুটানি দেখাইছিস। হ্যাঁ, তোর ফ্যামিলিতে যদি টাকা দিতে হয় তাহলে কি 2, 4, 5 লাখ টাকার নিচে দিলে তোর পেস্টিস থাকে না। এখন তারা এই সামান্য টাকাটা অ্যারেঞ্জ করে দিতে পারে না। আমরা জ্বরের পূর্বাভাস শুরু হয়ে গেছে, সময় থাকতে কাইটা পড়ি। জব্বার ভাই, আমাকে তো বাচ্চা কাচ্চা কিছু নাই, আর এই মানুষটাই যদি না থাকে তাহলে এই বাড়িঘর দিয়ে কী করুম? ডাক্তার কইছে ওনার চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই আমি চাই এই বাড়িতে আমাকে যে ভাগের অংশটুকু আছে ওইটা বিক্রি করে ওনার চিকিৎসা করাইতে। বাহ 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 বাহ, ছোট ভাইয়ের একটা কিডনি দিয়া বাকি একটা কিডনি লইয়া জীবন যুদ্ধে পরাজিত সৈনিক। বাহ জামান ভাই বাহ। তাই নষ্ট কিডনি আর এই অসুস্থ শরীর নিয়ে এই ভিটা বাড়ি বিক্রি করে দিয়া কই যায় থাকবেন? আপনি আসলে একটা পরাজিত সৈনিক। এইভাবে এই অসুস্থ মানুষটা নিয়ে কই থাকবেন আপনারা? কোথাও একটা ঘর ভাড়া করে থাকো। এই বাড়িটা থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। তুই একটা ব্যবস্থা কর ভাই জব্বার। ঠিক আছে, আপনাকে যদি এতই শখ, দেখতেছি কি করা যায়। আমি এটা কোথায়? আমি আমি এখানে কেন ভাই? আমি এখানে কেন ভাই? আপনি গতকালকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আসলেন। গতকালকে? এতক্ষণে আপনার জ্ঞান ফিরছে। কি কোন আপনি এটা? আপনারা কি করতেছেন? এই 2টা দিন তুমি কোথায় ছিলা? তুমি আমারে শাস্তি দাও, আমারে তুমি মাইরে ফেলো, একমাত্র আমার কারণে এই সংসারের এই অবস্থা। তুমি আমাকে গলা টিপে মাইরে ফেলো, শুধুমাত্র আমার কারণে তোমার ভাই ওই কবরে শুয়ে আছে। ক্ষুধার্ত যে ভাইকে আমি ভাত খেতে দেইনি, তোমার সেই ভাই নিজের বাড়ি, ব্যবসা বাণিজ্য সব বেচা দিয়া তার নষ্ট কিডনির চিকিৎসা না কইরা তোমার অফিসের সব ঋণ পরিশোধ কইরা দিছে। শুধু তাই নয়, বাকি যে টাকাগুলা ছিল সে টাকাগুলা আমার এই হাতে ধরাই দিছে।
আমার এই সন্তানের জন্য। তুমি এক কাজ করো, তুমি আমার মাইরে ফেলো, আমি আর বেঁচে থাকতে চাই না, তুমি আমার মাইরে ফেলো। তোরে আমি মায়েরা ফালানোর জন্য এতটুকু সময় নিতাম না। শুধুমাত্র তোর গর্বে আমার সন্তান আছে, যে অবশ শিশুটা, এই অবশ শিশুটার জন্য তোরে আজকে আমি মারতে পারবো না। তুই শুধু শুধু এই সন্তানটা গর্বে ধারণ করছস। যেই নারী একটা মমতাময়ী নারীর পাশে থেকেও নারী হইতে পারে নাই, সে সন্তান জন্ম দিলেই মা হইতে পারবো না। একমাত্র তোর কারণে, একমাত্র তোর কারণে এই মানুষটার সাথে আমি দিনের পর দিন যে নির্যাতন যে অপমান করছি, তার জীবন যৌবন সবকিছু বিসর্জন দিয়ে আমারে বড় করছে। এমনকি তার কিডনিটাও আমারে দিয়ে দিছে আমার জন্য। সে একটা সন্তানও দেয়নি। সে সন্তান নিলে আমি হয়তো তার আদর ভালোবাসা থেকে বঞ্চিত হব, যার কারণে দেরি করতে করতে আর সন্তান তাদের হয় নাই। তোর কথা শুনে আমি তার সাথে, এই মানুষটার সাথে কুকুরের মতো আচরণ করছি। কেন বল আমারে? তুই না আমারে বলছিলি সৎ ভাই কোনোদিন আপন হয় না। এই মানুষটা আপন ভাই না, আপন বাপের মতো আমারে আগলায় রাখছে। বাপ বললেও ভুল হবে, কারণ এখন সব বাপই তার সন্তানরা আমার এই ভাইয়ের মতো আগলায় রাখে না। আর তুই সেই মানুষটা এইভাবে কষ্ট দিলি, এইভাবে অপমান করলি, আমারে বাধ্য করলি তার সাথে কুকুরের মতো ব্যবহার করার জন্য। আমার ইচ্ছে করতেছে তোর এখন টুকরা টুকরা করে নদীতে ভাসায় দিতে, কিন্তু আমি পারতাছি না। আমি পারতাছি না একটাই কারণে, সেই কারণটা হচ্ছে তোর গর্বে আমার এই বংশের সন্তান, আমার সন্তান। ভাই ভাই, তুমি না খুব আশা করছিলা তোমার একটা সন্তান হইব ভাই। আমার সন্তানের মুখ না দিয়ে তুমি চলে গেল ভাই, তুমি আমার ছেড়ে চলে গেল, আমার ছেড়ে চলে গেল ভাই।